রবি প্রায় 51 মিলিয়ন গ্রাহক নিয়ে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ টেলিকম অপারেটর। 1997 সালে চট্টগ্রাম ভিত্তিক কংগ্লোমারেট একে খান অ্যান্ড কোম্পানি এবং টেলিকম মালয়েশিয়ার একটি জয়েন্ট ভেঞ্চারে অ্যাক্টেল নামে বাংলাদেশে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে 2010 সাল থেকে রবি নামে নিজেদের কার্যক্রম পরিচালনা করে আসছে কোম্পানিটি। 2 দশকেরও বেশি সময় ধরে পরিচালনার পর 2020 সালে প্রতিষ্ঠানটি দেশের সর্বোচ্চ 523.7 কোটি টাকার আইপিও লঞ্চের মাধ্যমে ঢাকা এবং চট্টগ্রামের স্টক মার্কেটে আত্মপ্রকাশ করে। সাবস্ক্রাইবার সংখ্যার ভিত্তিতে কোম্পানিটির মার্কেট শেয়ার বর্তমানে 29.7%। টেলিকম সার্ভিস দেওয়ার পাশাপাশি মোবাইল অপারেটরটি গ্রাহকদের বিভিন্ন ডিজিটাল সার্ভিসও দিয়ে আসছে। এছাড়াও কোম্পানিটি তার B2B বিজনেস এক্সপ্যানশনের লক্ষ্যে ক্লাউড অ্যানালিটিক্স এবং আইওটি ভিত্তিক বিভিন্ন এন্টারপ্রাইজ সলিউশন প্রোভাইড করছে। সালে টেলিকম মালয়েশিয়া এবং চট্টগ্রামের একে খান অ্যান্ড কোম্পানির মধ্যকার জয়েন্ট ভেঞ্চারে প্রতিষ্ঠিত হয় টিএম ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড। জয়েন্ট ভেঞ্চারটিতে টিএম ইন্টারন্যাশনাল এবং একে খান অ্যান্ড কোম্পানির স্টেকের পরিমাণ ছিল যথাক্রমে 70% এবং 30%। সে বছর বাংলাদেশ সরকার গ্রামীণ ফোন সেবা টেলিকম ও টিএম ইন্টারন্যাশনাল বাংলাদেশকে বাংলাদেশে জিএসএম টেকনোলজি ব্যবহার করে মোবাইল অপারেটর সার্ভিস হিসেবে কার্যক্রম চালু করার লাইসেন্স প্রদান করে। 1997 সালের 15 নভেম্বর জয়েন্ট ভেঞ্চার কোম্পানিটি অ্যাক্টেল নামে ঢাকায় সেলুলার সার্ভিস প্রোভাইডার হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে 26 মার্চ 1998 সালে অ্যাক্টেল চট্টগ্রামে যাত্রা শুরু করে। একই বছর কোম্পানিটি তাদের কার্যক্রম নারায়ণগঞ্জ ও কক্সবাজারে এক্সপ্যান্ড করে। 1999 সালে অ্যাক্টেল প্রিপেড সার্ভিস চালু করার পাশাপাশি প্রথমবারের মতো এসএমএস সার্ভিস চালু করে। এদিকে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে 2000 সালে অ্যাক্টেল ঢাকা চিটাগাং হাইওয়েতে সিমলেস নেটওয়ার্ক কভারেজ প্রতিষ্ঠা করে, যা চিটাগাং ঢাকা করিডর বা সিডিসি নামে পরিচিত ছিল। 2001 সালে অ্যাক্টেল ওয়ান প্রিপেড সেবা চালু করে এবং বাংলাদেশের টেলিকম মার্কেটে সর্বপ্রথম পূর্ণাঙ্গ ইন্টিগ্রেটেড ভয়েস রেসপন্স ভিত্তিক কল সেন্টার সেবা প্রদান করতে শুরু করে। 2002 সালে অ্যাক্টেল সর্বপ্রথম দেশে বিজিটিভি ইনকামিং সেবা চালু করে। লয়ার্স এন্ড জুরিস্টের একটি আর্টিকেল সূত্রে 2002 সালে অ্যাক্টেল সর্বপ্রথম টেলিকম অপারেটর হিসেবে দেশের উত্তরাঞ্চলের রংপুর এবং দিনাজপুরে সেলুলার সার্ভিস দিতে শুরু করে। এছাড়া সে বছরই প্রতিষ্ঠানটি পোস্টপেড সাবস্ক্রাইবারদের জন্য পেমেন্ট রিকোয়েস্ট ও অটোমেটিক বিল জেনারেশন সেবা দিতে শুরু করে। 2004 সালে অ্যাক্টেল দেশের 64টি জেলার মধ্যে চট্টগ্রাম হিল ট্রাক্টের 3টি জেলা ছাড়া বাকি 61টি জেলাতে সফলভাবে অপারেট করার পাশাপাশি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করে। তাছাড়া সে বছরই তারা ইন্টার অপারেটর এসএমএস এবং ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিসও চালু করে। 2005 সালে অ্যাক্টেল প্রথমবারের মতো ইলেকট্রনিক রিচার্জ ফ্যাসিলিটি ইফিল লঞ্চ করে এবং বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে জিপিআরএস ইন্টারনেট সেবা দিতে শুরু করে। এর পাশাপাশি সাবস্ক্রাইবারদের সুলভ মূল্যে সেবা দিতে প্রতিষ্ঠানটি দেশে প্রথমবারের মতো পোস্টপেডের জন্য 1 সেকেন্ড পালস এবং প্রিপেডের জন্য 10 সেকেন্ড পালসের সুবিধা নিয়ে আসে। সে বছর শেষে প্রতিষ্ঠানটির সাবস্ক্রাইবার সংখ্যা 3 মিলিয়ন ছাড়িয়ে যায়, যার প্রেক্ষিতে 11 মে 2006 সালে হুয়াওয়ের সাথে কোম্পানিটি জিএসএম নেটওয়ার্ক সম্প্রসারণ করার উদ্দেশ্যে $100 মিলিয়ন চুক্তি করে। লয়ার্স এন্ড জুরিস্টের একটি আর্টিকেল সূত্রে সে বছর শেষে অ্যাক্টেল 451টি উপজেলাতে 3500-এর বেশি বিটিএস স্থাপন করার মাধ্যমে দেশের 90% থানা কভার করতে সক্ষম হয়েছিল এবং প্রতিষ্ঠানটির সাবস্ক্রাইবার সংখ্যা 5 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। 2008 সালে জাপানিজ মোবাইল ফোন অপারেটর এনটিটি ডোকোমো $350 মিলিয়ন বিনিময়ে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডে থাকা একে খান অ্যান্ড কোম্পানির 30% স্টেক কিনে নেয়। 2009 সালে অ্যাক্টেলের সাবস্ক্রাইবার সংখ্যা 10 মিলিয়ন মাইলফলক অতিক্রম করে। এদিকে 2009 সালে অ্যাক্টেলের মেজরিটি শেয়ার হোল্ডার মালয়েশিয়ার টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল রিব্র্যান্ডিং এর মাধ্যমে আজিয়াটা নামে নিজেদের কার্যক্রম পরিচালনা শুরু করে, যার ধারাবাহিকতায় এশিয়ার বিভিন্ন রিজিয়নে কোম্পানিটির বিভিন্ন সাবসিডিয়ারি ও ব্র্যান্ডগুলো ধীরে ধীরে সেই রিব্র্যান্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে থাকে। যার প্রেক্ষাপটে মার্চ 28, 2010 সালে রবি আজিয়াটা লিমিটেড নামের প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে এবং রবি নামে প্রতিষ্ঠানটিকে রিব্র্যান্ডিং করা হয়। সে সময় রবির ট্যাগলাইন ছিল জ্বলে উঠুন আপন শক্তিতে, যা ইয়াং জেনারেশন থেকে শুরু করে সাধারণ গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়তা পায়। রয়টার্সের একটি আর্টিকেল অনুযায়ী সে বছর শেষে রবির সাবস্ক্রাইবার সংখ্যা 12.3 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। রিব্র্যান্ডিং এর পর থেকে রবি তাদের বিজনেস স্ট্র্যাটেজিতে পরিবর্তন নিয়ে আসে। নিজেদের ব্যবসা শুধুমাত্র টেলকো হিসেবে সীমাবদ্ধ না রেখে রবি তাদের ডিজিটাল সার্ভিস এবং এন্টারপ্রাইজ সলিউশন ব্যবসায় নিজেদের পরিধি বিস্তার করতে শুরু করে, যার ধারাবাহিকতায় 2011 সালে রবি ব্র্যাক ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বিকাশের ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে চুক্তি স্বাক্ষর করে। সে বছর জুলাই মাসে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও বিআইএম এর সাথে মিলে রবি বাংলাদেশের সর্বপ্রথম রবি বীমা মোবাইল ইন্স্যুরেন্স চালু করে, যেখানে প্রায় 6 মিলিয়ন সাবস্ক্রাইবার রেজিস্ট্রেশন করে। 2013 সালে রবি ঢাকা ও চট্টগ্রাম শহরে তাদের 3G নেটওয়ার্ক সার্ভিস চালু করে, যা পরবর্তীতে সারা দেশে চালু করা হয়। একই বছর এনটিটি ডোকোমো তাদের মালিকানা কমিয়ে 8.41% নিয়ে আসে
এবং বাকি 91.59% মালিকানা আজিয়াটের অধীনে থাকে। সে বছর ডিসেম্বরে রবি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে 27,117 জন অংশগ্রহণকারী নিয়ে বিশ্বের বৃহত্তম মানব জাতীয় পতাকা তৈরি করে, যা বাংলাদেশের পক্ষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে নেয়। 2013 সালের শেষে এসে রবির সাবস্ক্রাইবার সংখ্যা 25 মিলিয়ন ছাড়িয়ে যায়। 2014 সালে প্রতিষ্ঠানটি দেশের 2G এবং 3G নেটওয়ার্ক কভারেজ এক্সপ্যানশনে 2000 কোটি টাকার বেশি ইনভেস্ট করে। এছাড়া সে বছর প্রতিষ্ঠানটি ই-টিকেটিং প্ল্যাটফর্ম bdtickets.com এবং দেশীয় ডেভেলপারদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম bdapps.com লঞ্চ করে। পাশাপাশি রবি ট্র্যাকার নামে ভেহিকল ট্র্যাকিং সার্ভিসও লঞ্চ করে প্রতিষ্ঠানটি। 2015 সালে 41.41 কোটি টাকার বিনিময়ে রবি বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সরশিপ নেয়। সে বছরই রবি আজিয়ারা লিমিটেড ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন থেকে $99 মিলিয়ন ঋণ সহায়তা পায়। একই বছর ফেসবুকের সাথে কোলাবোরেশনের মাধ্যমে বাংলাদেশে ফ্রি বেসিক্স ইন্টারনেট সাবস্ক্রিপশন চালু করে প্রতিষ্ঠানটি। 2015 সালে রবি 5,240 কোটি টাকা রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়েছিল এবং প্রতিষ্ঠানটির নেট প্রফিটের পরিমাণ ছিল 400 কোটি টাকা। বছর শেষে রবির সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 28.3 মিলিয়নেরও বেশি। 2016 সালে রবির সিইও পদে মাহতাবুদ্দিন আহমেদ নিযুক্ত হন। সে বছর রবি মোবাইল হেলথ সার্ভিস এম ডাক্তার লঞ্চ করার পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলের সাথে যুক্ত হয়। পাশাপাশি নিউ ইয়র্ক ভিত্তিক ইয়ন্ডার মিউজিক আয়ান্সের সাথে পার্টনারশিপে রবি বাংলাদেশে রবি ইয়ন্ডার মিউজিক লঞ্চ করে। এদিকে সে বছরের নভেম্বর মাসে বাংলাদেশের টেলিকম অপারেটরের ইতিহাসে সর্বপ্রথম মার্জার হিসেবে রবি এয়ারটেল বাংলাদেশের সাথে মার্জার সম্পন্ন করে। মার্জারের পর রবি আজিয়াটা লিমিটেডে মালয়েশিয়ান আজিয়াটা গ্রুপের মালিকানা ছিল 68.7%, জাপানের এনটিটি ডোকোমোর 6.3% এবং ভারতী এয়ারটেলের মালিকানার পরিমাণ ছিল 25%। রবি এয়ারটেলের মার্জারের পর এয়ারটেল বাংলাদেশের রবির একটি ব্র্যান্ড হিসেবে পরিচালিত হতে থাকে এবং রবি ও এয়ারটেল ব্র্যান্ডের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়ায় 33.8 মিলিয়নের বেশি। ফলশ্রুতিতে 26.8% মার্কেট শেয়ার নিয়ে রবি বাংলালিংককে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ মোবাইল অপারেটর হয়ে যায় এবং দেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ক্লাউড কম্পিউটিং ও হোস্টিং সার্ভিস দেওয়ার লক্ষ্যে রবি ক্লাউড নামে প্রাইভেট ক্লাউড সার্ভিস লঞ্চ করে। 2016 সালে প্রতিষ্ঠানটি 5,270 কোটি টাকা রেভিনিউ জেনারেট করে এবং 2,110 কোটি টাকা রাজস্ব প্রদান করে। যদিও সে বছর প্রতিষ্ঠানটির নেট লসের পরিমাণ ছিল 390 কোটি টাকা। 2017 সালের জানুয়ারিতে রবি নিজেদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম রবি স্ক্রিন লঞ্চ করে এবং মার্চ মাসে রবি গ্রাহকদের জন্য পেমেন্ট সার্ভিস রবি ক্যাশ লঞ্চ করে, যা দিয়ে রবি সাবস্ক্রাইবাররা অ্যাপের মাধ্যমে ইউটিলিটি বিল, রিচার্জ এবং ট্রেনের টিকিট কাটার মতো সুবিধা পাচ্ছিল। একই বছরের মার্চ মাসে বাংলাদেশে আইটি সলিউশন দেওয়ার উদ্দেশ্যে রবি শ্রীলঙ্কান স্টার্টআপ এনকিঙ্গার সাথে চুক্তিবদ্ধ হয়। নভেম্বর মাসে রবির সাথে পার্টনারশিপে অন ডিমান্ড এন্টারটেইনমেন্ট স্ট্রিমিং সার্ভিস আইফ্লিক্স বাংলাদেশে লঞ্চ করা হয়। পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ জনগণকে বেটার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আওতায় আনতে এবং 4G নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে 2017 সালে রবির অ্যাগ্রেসিভ নেটওয়ার্ক এক্সপেনশন অব্যাহত ছিল। সে বছর প্রতিষ্ঠানটি প্রায় 2,400 কোটি টাকা ইনভেস্ট করে তাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার এক্সপেনশনে, যার ধারাবাহিকতায় রবির সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে দাঁড়ায় 42.9 মিলিয়ন। সে বছর প্রতিষ্ঠানটি 6,835 কোটি টাকা রেভিনিউ জেনারেট করতে সক্ষম হলেও 284 কোটি টাকা লসের সম্মুখীন হতে হয়েছিল। 2018 সালের ফেব্রুয়ারি মাসে 10 মিনিট স্কুলের রিব্র্যান্ডিং এর মাধ্যমে রবি 10 মিনিট স্কুল নামে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে থাকে। সে মাসে প্রতিষ্ঠানটি একযোগে দেশের 64টি জেলায় 4G নেটওয়ার্ক চালু করে। একই বছর জুলাই মাসে প্রতিষ্ঠানটি হুয়াওয়ের সাথে কোলাবরেট করে 5G নেটওয়ার্ক ট্রায়াল শুরু করে। সেপ্টেম্বর মাসে রবি পুরাতন ও নতুন গ্রাহকদের জন্য পেপারলেস ই-রেজিস্ট্রেশন প্রসেস সুবিধা নিয়ে আসে। নভেম্বর মাস নাগাদ রবির 4G গ্রাহক সংখ্যা 55 লাখ ছাড়িয়ে যায়। বছর শেষে রবির রেভিনিউ প্রায় 6,800 কোটি টাকা ছাড়িয়ে যায় এবং নেট প্রফিট হয়েছিল 245 কোটি টাকা। এছাড়া প্রতিষ্ঠানটির সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে দাঁড়ায় 46.9 মিলিয়ন এবং 2018 সাল শেষে বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে রবির মার্কেট শেয়ার দাঁড়িয়েছিল 29.9%। ডিজিটাল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে রবি 2019 সালের জানুয়ারি মাসে লাইফের নতুন এক্সপেরিয়েন্স শীর্ষক ট্যাগলাইন উন্মুক্ত করে। একই মাসে রবির মাই হেলথ সার্ভিস এবং রবির 10 মিনিট স্কুলের জন্য স্মার্টফোন অ্যাপ গুগল প্লে স্টোরে লঞ্চ করার পাশাপাশি ডিজিটাল ট্রাভেল সলিউশন ঘুরবো.com লঞ্চ করা হয়। সে বছরের জুন মাসে রবি ডিজিটাল সার্ভিসের অংশ হিসেবে রবি ও এয়ারটেলের গ্রাহকদের জন্য ভারতীয় অন ডিমান্ড মিডিয়া স্ট্রিমিং প্রোভাইডার জি5 এর কার্যক্রম লঞ্চ করা হয়। এদিকে জুলাই মাসে প্রতিষ্ঠানটি রবি ও এয়ারটেল সাবস্ক্রাইবারদের জন্য রবি টিভি প্লাস এবং এয়ারটেল টিভি প্লাস নামে নতুন ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম লঞ্চ করে। সে বছর শেষে 49 মিলিয়ন সাবস্ক্রাইবার সহ রবির মার্কেট শেয়ার ছিল 29.6% এবং প্রতিষ্ঠানটি 1400 কোটি টাকার বেশি ইনভেস্ট করেছিল। বছর শেষে রেভিনিউর পরিমাণ 7,480 কোটি টাকা ছাড়িয়ে গেল প্রতিষ্ঠানটি মাত্র 17 কোটি টাকা নেট প্রফিট করেছিল। 2020 সালের ফেব্রুয়ারি মাসে রবি বাংলাদেশের প্রথমবারের মতো VoLTE সার্ভিস চালু করে এবং মার্চ মাসে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্লাউড বেসড সলিউশন রবি আমার হিসাব লঞ্চ করে।
এদিকে এপ্রিল মাসে রবি ঢাকার বিভিন্ন অংশে এসএমএস বেসড করোনা অ্যালার্ট সলিউশন নিয়ে আসে। মে মাসে রবি 10 মিনিট স্কুল অ্যাপ প্লে স্টোরে 1 মিলিয়ন ডাউনলোডের মাইলফলক পেরিয়ে যায়। সে মাসে রবি শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান রেড ডট ডিজিটাল লিমিটেড আইপিটিভি ও ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম বিঞ্জ নিয়ে আসে। এদিকে জুন মাসে জাপানের এনটিটি ডোকোমো নিজেদের শেয়ার ভারতী এয়ারটেলের কাছে বিক্রি করে দিলে প্রতিষ্ঠানটিতে এয়ারটেলের মালিকানা 31% বেশি এবং আজিয়াটা গ্রুপের মালিকানা দাঁড়ায় 68% বেশি। সে মাসের 15 তারিখ রবি 50 মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলকে পৌঁছে যায়। এদিকে ডিসেম্বর মাসে রবি আইপিওর মাধ্যমে 523.7 কোটি টাকা রেজ করে, যা ছিল দেশের সর্বোচ্চ আইপিও। এর আগে সর্বোচ্চ আইপিও রেকর্ডটি ছিল দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনের অধীনে। আইপিও লঞ্চের পর রবি আজিয়াটা লিমিটেডে মালয়েশিয়ান আজিয়াটা গ্রুপের স্টেকের পরিমাণ ছিল 61.82% এবং ভারতী এয়ারটেলের স্টেকের পরিমাণ দাঁড়ায় 28.18%। বাকি 10% ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাধারণ বিনিয়োগকারীদের। 2020 সালে করোনা মহামারীর মধ্যে প্রতিষ্ঠানটি বেশ ভালো গ্রোথ পেয়েছে। সে বছরের ডিসেম্বর মাস শেষে 50.9 মিলিয়ন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নিয়ে রবির মার্কেট শেয়ার হয়েছিল 29.9%। এছাড়া প্রতিষ্ঠানটি 7,500 কোটি টাকারও বেশি রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়েছিল এবং নেট প্রফিটের পরিমাণ ছিল 155 কোটি টাকা। পাশাপাশি প্রতিষ্ঠানটি সে বছর বাংলাদেশ সরকারকে 4,200 কোটি টাকার বেশি কর প্রদান করে, যা ছিল প্রতিষ্ঠানটি সে বছরের রেভিনিউর 56%। 2021 সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবি লাইফ টেকনোলজির সাথে যুক্ত হয়ে প্রথম বাংলা ব্রাউজার দুরন্ত প্রকাশ করে। সে বছরের মার্চ মাসে আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রবির বিডি অ্যাপসকে দেশের জাতীয় অ্যাপ স্টোর হিসেবে ঘোষণা করেন। রবির ওয়েবসাইট সূত্রে প্রতিষ্ঠানটি বর্তমানে 13,000-এর বেশি লোকেশনকে 4G কভারেজের আওতায় নিয়ে এসে প্রায় 98% জনগণকে 4G সার্ভিস দিচ্ছে। টেলিকম নেটওয়ার্ক এক্সপ্যানশনে গ্রামীণফোনের কাছাকাছি লেভেলের ইনভেস্ট করলেও রেভিনিউ জেনারেশন ও নেট প্রফিটের দিক থেকে জিপির তুলনায় এখনো বেশ পিছিয়ে আছে রবি। 2020 সালের ফাইন্যান্সিয়ালস অনুযায়ী গ্রামীণফোনের রেভিনিউ এবং এবিডা রবির রেভিনিউ ও এবিডার তুলনায় 2 গুণ এবং 3 গুণ। রবি টেলিকম সেবা বাদেও এন্টারপ্রাইজ ও আইটি ভিত্তিক বিভিন্ন সেবা দিয়ে থাকলেও এসব সেক্টরে বিশ্বের অনেক প্রমিনেন্ট কোম্পানি যেমন অ্যামাজন, মাইক্রোসফট, আলিবাবার মতো কোম্পানিগুলো অলরেডি ব্যবসা করে যাচ্ছে। সবকিছুর পরিপ্রেক্ষিতে এই সেক্টরে সাস্টেইনেবিলিটি অর্জন করা রবির জন্য বেশ সময় সাপেক্ষ হবে। আপনাদের কি মনে হয়, রবি কি পারবে টেলিকম, ডিজিটাল সার্ভিসেস, ক্লাউড ও আইটি ব্যবসায় দেশের মার্কেট লিডার হতে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। রেগুলার আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।